হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের খুবই ছোট ভিডিও, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, আপনারা যারা OnePlus Nord সম্পর্কে ইন্টারেস্ট রাখেন বা OnePlus Nord কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই এপিসোডটা খুবই উপকারী। আজকে OnePlus Nord সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, OnePlus Nord কিন্তু এখন শুধুমাত্র একটা স্মার্টফোন নয়, এটা একটা ট্রেন্ড। আপনি টুইটারে দেখুন, আপনি ইনস্টাগ্রামে দেখুন, ফেসবুকে দেখুন, যেখানেই হ্যাশট্যাগ OnePlus Nord লিখবেন সেখানে দেখবেন এটা ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, এটা ইউটিউবেও যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেদের ইন্টারেস্টেই কিন্তু OnePlus Nordকে ট্রেন্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওয় ভিউজ আসবে, দেখুন আমি এই ভিডিওটা বানাতে বসেছি। হ্যাঁ, কিন্তু আজকে আমার ইন্টারেস্ট নেই যে এই ভিডিওতে ভিউজ আনবো। আজকে আমার ইন্টারেস্ট রয়েছে আপনাদের কিছু ভুল ভাঙানোর। OnePlusকে আমরা জানি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে, ফ্ল্যাগশিপ কিলার কোম্পানি হিসেবে, যে এতদিন পর্যন্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে আমাদের কাছে কম দামে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে পৌঁছে দিতে পেরেছে। হ্যাঁ, আমরা যখন স্যামসাংয়ের ফোন কিনতে পারতাম না 70-80 হাজার টাকা দিয়ে, তখন সেখানে আমরা 40 থেকে 45 হাজার টাকা দিয়ে একটা OnePlusের ফোন কিনতাম, এবং সেখান থেকে উঠতে উঠতেই OnePlus যেন আজকের দিনে দাঁড়িয়ে একটা ফ্ল্যাগশিপ তকমা পেয়ে গেছে। আমরা ভুলে যাচ্ছি OnePlus কিন্তু কোনো রকম ফ্ল্যাগশিপ নয়, ফ্ল্যাগশিপ কিলার কোম্পানি মাত্র। তো সেক্ষেত্রে OnePlus 8 বা 8 Pro যখন লঞ্চ করলো, তখন সেক্ষেত্রে একদম আমরা কনফার্মই হয়ে গেলাম OnePlus একটা ফ্ল্যাগশিপ কোম্পানি। আর OnePlus যখন একটা Nord নামক ফোন লঞ্চ করলো এত কম দামে, তখন আমরা ভাবলাম OnePlus Nordটাও নাকি একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা কিনা Qualcomm Snapdragon 855 বা 855 প্লাস চিপসেটের সাথে কম্পিট করতে পারবে। হ্যাঁ, আমি যখন OnePlus Nordের ভিডিও বানিয়েছিলাম, তখন অনেক বন্ধুদের কমেন্টেই আমি কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, Qualcomm Snapdragon 765G কিন্তু একটা মিড বাজেট রেঞ্জের প্রসেসর, এটা কিন্তু কখনোই 8 সিরিজের অর্থাৎ Qualcomm Snapdragon 855 বা Qualcomm Snapdragon 855 প্লাস চিপসেটকে কম্পিট করতে পারবে না। এটা মোটামুটি Qualcomm Snapdragon 730G প্রসেসরের থেকে আরেকটু ভালো হতে পারে, তার থেকে কিন্তু বেশি কিছু নয়। তাহলে OnePlus Nordকে নিয়ে আমরা এত এক্সাইটেড কেন? OnePlus Nordকে নিয়ে আমরা এক্সাইটেড কারণ এর অ্যাড, কারণ এর হাইপ সৃষ্টি করার প্রবণতা। এই যে ফার্স্ট সেল, এই 6 মাস আগে থেকে এর কথা চলে আসছে, এগুলোতেই কিন্তু আমরা হাইপ সৃষ্টি করেছি, এবং আমরা ইউটিউবাররাও বলতে পারেন নিজেদের স্বার্থে, টুইটাররা যারা টুইট করেন তারাও নিজেদের স্বার্থে OnePlus Nordকে এতটা হাইপে নিয়ে গেছেন। তো সেক্ষেত্রে OnePlus Nord কেন লঞ্চ করা হলো, এবার সেই প্রসঙ্গে আসি। অ্যাপেলও কিছুদিন আগে অ্যাপেল AC2 লঞ্চ করেছিল 40,000 টাকার প্রাইস পয়েন্টে। এটা কিন্তু একমাত্র কারণ ছিল যে অ্যাপেল আইফোন যে iOSটা ইউজ করে তার স্বাদ সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া অপেক্ষাকৃত কম দামে। এক্ষেত্রেও কিন্তু OnePlus সেই প্রবণতাই নিয়েছে। OnePlusের যে Oxygen OS, সেটার সঙ্গে কিন্তু আর অন্য কোনো অ্যান্ড্রয়েড অপটিমাইজেশনের কম্পারিজন চলে না। OnePlusের Oxygen OS একদম টপ লেভেলের, কাস্টমাইজেশন, ফ্লুয়েন্সি সব কিছু টপ লেভেলের। তো সেক্ষেত্রে OnePlus চেয়েছে এই মধ্যবিত্ত বাজেটে একটা OnePlusের Oxygen OS দিয়ে ফোন দিয়ে Oxygen OSের স্বাদ মানুষকে পাইয়ে দিতে, যাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে Oxygen OSকে ইউজ করার জন্য। এরপরে যখন মানুষ আগ্রহী হয়ে Oxygen OS ইউজ করবে, তখন কিন্তু তার এই হালকা ফুলকা MIUI বলুন বা রিয়েলমি বলুন, এই সমস্ত যে অপটিমাইজেশন সেগুলো ইউজ করতে ইচ্ছে করবে না, তখন সে চাইবে OnePlusের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে। এটাই কিন্তু মেন কারণ। এছাড়াও একটা OnePlus চেয়েছিল যে এই মধ্যবিত্ত বাজেটে একটা ফোন লঞ্চ করে এই মধ্যবিত্ত কাস্টমারদের হাত করতে, কারণ আপনারা সকলেই জানেন সারা বিশ্বব্যাপী একটা প্যান্ডামিক চলছে, অর্থনৈতিক সিচুয়েশন কিন্তু খারাপ। তো সেক্ষেত্রে সকলেই যদি ওই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে পারে, তাহলে তো সকলে অ্যাপেল কিনবে, সকলে স্যামসাং কিনবে, OnePlusের ফোন কেন কিনবে? OnePlusের তাই লক্ষ্য ছিল এই মিড বাজেট মধ্যবিত্ত যে কাস্টমাররা আছে তাদেরকে নাগাল পাওয়ার। তো এক্ষেত্রে OnePlus Nord কিন্তু যথেষ্ট সফল। আর এক্ষেত্রে আরও কয়েকটা কথা বলবো। OnePlus Nordে PUBG খেলতে গেলে কিন্তু হালকা ফুলকা ল্যাগ করবে, সুতরাং এখানেই আপনি একদম কনফার্ম হয়ে যেতে পারেন যে OnePlus Nord কিন্তু কোনো ফ্ল্যাগশিপ ফোন নয় বা ফ্ল্যাগশিপ কিলারও ফোন নয়। হ্যাঁ, এটা একটা মিড বাজেট ফোন, যেটা আমরা মোটামুটি 20,000 টাকার প্রাইস পয়েন্টেও এই প্রসেসরটা আগামী 2 মাসের মধ্যেই পাবো। আপনি মিলিয়ে নেবেন আগামী 2 মাস। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানেও কিন্তু কোনো রকম টেলিফটো লেন্স নেই, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে থাকা উচিত এই ফোনটাতে নেই। হ্যাঁ, সেলফি ক্যামেরা ভালো আছে, এটা নিয়ে আমি কোনো রকম তর্কে যাচ্ছি না। এছাড়াও কালকে ইউটিউবে আরেকটা চ্যানেল আছে জেনেরিক এভরিথিং, এবং ইনি হচ্ছে প্রত্যেকটা ফোনে ড্রপ টেস্ট করেন, প্রত্যেকটা ফোনে ব্যান্ড টেস্ট করেন, সেখানেও কিন্তু OnePlus Nord ব্যর্থ হয়েছেন। আপনারা জেনেরিক এভরিথিং লিখে ইউটিউবে সার্চ করবেন, প্রথম ভিডিওটা যেটা দেখবেন সেখান থেকে আপনারা OnePlus Nordের ডুরেবিলিটি দেখতে পাবেন। সেখানেও কিন্তু এই ফোনটা
ফেল করেছে, কারণ এই ফোনটার যে ফ্রেমটা আছে সেটাও কিন্তু এখানে মেটালের নয়। এখানে যদি ফ্ল্যাগশিপ ফোন হতো তাহলে এটা মেটালের দেওয়া হতো, এটা কিন্তু রয়েছে পলিকার্বনেট, যেটাও এটাকে মিড বাজেট সেন্ট্রিক একটা ফোন বলেই আমাদের ভাবতে সাহায্য করছে, এছাড়া আর কিন্তু কিচ্ছু নয়। অনেক বন্ধুরাই একদম অন্ধ হয়ে আছেন, অনেক বন্ধুরা এতক্ষণে গালাগালি দিয়ে দিয়েছেন কেন আমি OnePlus Nord-এর সম্পর্কে গালাগালি করছি, খারাপ বলছি। আমি কিন্তু খারাপ বলছি না, গালাগালিও করছি না। মিড বাজেট সেন্ট্রিক ফোন হিসেবে একদম OnePlus Nord ঠিক আছে, কিন্তু আপনারা যারা ভেবে বসে আছেন OnePlus Nord একটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফোন, তাদেরকে বলছি। এবং অনেকেই ভাবছেন যে OnePlus Nord নাকি Qualcomm Snapdragon 855 বা 855 প্লাস চিপসেটের সঙ্গে কম্পেয়ার করা যাবে, একদম নয়, এটাও একটা ভুল ধারণা। ওটা একটা মিড বাজেট ফোন, আর ওই Qualcomm Snapdragon 8 সিরিজের যে প্রসেসরওয়ালা ফোনগুলো আছে সেগুলো পুরো আলাদা মাত্রায় পারফরমেন্স এনে দেবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে OnePlus Nord আমরা কেন কিনবো? এখানেও তিনটে কারণ আছে। OnePlus Nord-এর ব্র্যান্ড ভ্যালু, OnePlus-এর লোগো, এটা অবশ্যই একটা এক্সাইটিং জিনিস। এছাড়াও অক্সিজেন ওএস, এছাড়াও 5G যারা এখন ইউজ করতে চাইছেন তাদের জন্য। যদিও আমাদের মতো ভারতবর্ষ বা বাংলাদেশের বন্ধু বা ভাইদের জন্য 5G আসতে মোটামুটি 2.5 থেকে 3 বছর বাকি। আপনারা যদি ভাবেন যে OnePlus Nord দিয়ে আপনারা 4-5 বছর ফোনটা ইউজ করবেন, তাহলে বলবো OnePlus Nord আপনাদের না কেনাই ভালো। কারণ এই প্রাইস সেগমেন্টে আপনি ওই টাইমে 5G ফোন সমেত অনেক ভালো ভালো প্রসেসর পেয়ে যাবেন। হ্যাঁ, 2-3 থেকে 3 বছরের মধ্যে টেকনোলজি জগৎ, আমাদের আইটি জগৎ, এই প্রসেসরের জগৎ অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই ফোনটি নিয়ে আপনি যে 3 বছর পরে 5G ইউজ করবেন বলে ভাবেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। অথবা এটা হতে পারে এই ফোনটি আপনি 5 বছর ধরে ইউজ করবেন বলে কিনবেন, যাতে 3 বছর পরে 5G এলে এটাকে কাজ করাতে পারেন। হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে, অবশ্যই বলবো। এছাড়াও যারা অক্সিজেন ওএসের যে এক্সপিরিয়েন্স সেটা নিতে চান, তাদের জন্য এই ফোনটা একদম ঠিক আছে। কিন্তু যারা ভাবছেন ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এই ফোনটা থেকে পাবেন, তারা কিন্তু একদম ভুল। হ্যাঁ, এখানে মাল্টিমিডিয়া জগতের এক্সপিরিয়েন্স ভালো, গেমিং এক্সপিরিয়েন্স খারাপ, একদম মিড বাজেট ফোন যেমন গেমিং এক্সপিরিয়েন্স দেওয়ার কথা তেমনই হয়। HDR মোডে কিন্তু PUBG খেলা যায় না, এবং PUBG ওই HD মোডে খেলতে গেলেও কিন্তু হালকা ফুলকা ল্যাগ করে। এটা বিভিন্ন ইউটিউবের রিভিউ থেকে বোঝা গেছে, এবং যারা পেড আনবক্সিংয়ের জন্য রিভিউ ইউনিট পেয়েছেন তারাও কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন PUBG HD গ্রাফিক্সে খেললেও হালকা ফুলকা ল্যাগ করে। তাহলে এখানে বুঝতে হবে হালকা ফুলকা নয়, বেশ কিছুটা ল্যাগ করে। আর তাছাড়া ক্যামেরাও, টেলিফটো লেন্স নেই, ক্যামেরাও কিন্তু কোনো ফ্ল্যাগশিপ লেভেলের এখানে যে ফিচার সেগুলো ক্যামেরাতে পাওয়া যায়নি। এছাড়াও বলবো এখানে কোনো রকম 3.5 হেডফোন জ্যাক নেই, ফ্ল্যাশ প্রুফ ডিজাইন নেই, ওয়্যারলেস চার্জিং তো এই প্রাইস পয়েন্টে ছেড়েই দিন, যেটা 40,000 টাকার প্রাইস পয়েন্ট ছাড়া পাওয়া যায় না। এবং এই সমস্ত কারণগুলো বিচার করার পর অবশ্যই OnePlus Nord যদি আপনার পছন্দ হয় আপনি কিনবেন। এরপরেও বলে রেখি, ইউটিউবের যে চ্যানেলটি আছে জেনেরিক এভরিথিং, যেখানে OnePlus Nord-এর ডিউরেবিলিটি টেস্ট হয়েছে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর একটা কথা, ডিউরেবিলিটি টেস্টে কিন্তু আমার তেমন ভরসা নেই, তবে ওইখানে ধরুন আমি একটা হাত থেকে ফোন পড়ে গেল, তারপরে যদি ডিসপ্লেটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকার পরেও আমাদের হাত থেকে যখন তখন ফোন পড়ে যেতে পারে, এই জিনিসটাও একবার ভাববেন, মনটা কিন্তু একটু খচখচ করে। তো বন্ধুরা, আজকে এটুকুই শেয়ার করা ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। না, আমি কোনো টাকা পয়সা খাইনি, আর এত ছোট মানুষকে কে টাকা দেবে বলুন? টাকা দিলে তো অন্যান্য কোম্পানি গুণগান করতাম, সবার কি আর কমপ্লেন করতাম? রিয়েলমিকেও করছি, শাওমিকে করছি, কোনোদিন না ওরাই আমার কাছে টাকা চেয়ে বসে। যাই হোক, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।